ফ্লাইট জার্নি করেছি এতবার, কিন্তু এই রকম দৃশ্য এই প্রথম চোখে ধরা দিল। গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল রোজনামচা। যদিও এখন মর্নিং হয়নি, বাজে সবে ভোর 5টা। আমরা একেবারে রেডি হয়ে গেছি। আর আমাদের ট্রেন আছে হলো 6:30টার সময়। এখান থেকে আমাদের স্টেশনে যেতেই বেজে যাবে 1 ঘন্টা। তাই জন্য এক্ষুনি বেরোতে হবে। ঝনককে ঘুম থেকে তোলা হয়নি, এই ড্রেস যা পরে আছে ওটা পরেই গাড়িতে তুলে দেবো, গাড়িতে উঠিয়ে নিয়ে ওকে রেডি করাবো। আর এদিকে ব্যাগপত্র সব গোছানো হয়ে গেছে। আমাদের এবারের মতো ট্রিপ এখানেই শেষ হলো। চলো এবার বেরোনো যাক তাড়াতাড়ি করে। আমরা বেরিয়ে গেছি, বেরোতে একটু লেটই হয়েছে, বৃষ্টিও তার জন্য একটা কারণ আর কি। আর তারপর আমাদের ঝনকের জন্য খাবার তৈরি করে ফল কেটে এগুলো সব করে বেরোতে হয়েছে, যার জন্য সময়টা একটু লেগে গেছে। এখন চাপ হয়ে গেল, ট্রেনটা ধরতেই হবে এবং ট্রেনটার জন্য আমাদের হাতে যেটুকু টাইম রয়েছে আমাদের যেতেও সেটুকুই টাইম। তবে চলো, আর তার চেয়ে বড় কথা হচ্ছে কালকে এই ফোনটা নিয়ে একটা বিপত্তি হয়ে গেছে। ঝনক খুব উৎপাত করছিল, আমরা যখন কায়াকিং করছিলাম তখন ঝুমের হাত থেকে ফোনটা পড়ে যায় সমুদ্রের জলের মধ্যে, তখন হালকা একটা ঢেউ চলে এসেছিলো। তো যে কারণের জন্য চার্জিং সকেটে একটা প্রবলেম হচ্ছে। এখন ফোনটা জানি না, চার্জ দিলেই প্রবলেম দেখাচ্ছে, বলছে আরও ট্রাই করতে। এবার একটা রাত পুরো কেটে গেছে, মানে বিকেল থেকে সন্ধ্যে থেকে শুরু করে 12 ঘন্টা, মোটামুটি প্রায় 11 ঘন্টা কেটে গেছে, কিন্তু তাও প্রবলেমটা দেখাচ্ছে। এখন দেখা যাক, ফিরে একটু হেয়ার ড্রায়ার মেরে বা ইয়ে করে যদি কিছু করা যায়, না হলে চার্জই দেওয়া যাচ্ছে না। কতক্ষণ ভিডিওটা টানতে পারবো জানি না। গাড়ি করে আমরা পৌঁছে গেলাম মাডগাঁও স্টেশনে। স্টেশনে যখন নেমেছি তখন বাজে 6:20, আর 6:25 ট্রেনটা ছাড়বে। এই যে দাঁড়িয়ে আছে ট্রেনটা, এটাতেই আমরা উঠবো। রাকেশ আর অনিন্দদা সামনে সামনে, আমি ঝনককে নিয়ে পেছনে পেছনে। খুব জোরে হাঁটছি, দৌড়তে পারছি না, তার কারণ ঝনকের পায়ের মধ্যে মানে জুতোর মধ্যে খুব বালি ছিল, একটু জোরে দৌড়তে গেলে খুব কষ্ট হচ্ছিল। শেষমেশ ঠিক টাইমে আমরা ট্রেনে উঠে গেছি, ব্যাগপত্র সেট করে বসছি। আর ট্রেনে উঠে দেখলাম ট্রেন একেবারে গড়ের মাঠ, পুরো ফাঁকা, আমরা ছাড়া কেউ নেই। আসলে অত ভোরবেলা উঠেছি তো, ওই জন্য প্যাসেঞ্জার একদমই নেই। এতদিন একসাথে ঘুরলেও আজ আমরা আলাদা হয়ে যাচ্ছি। আমরা আমাদের মতো ফিরবো, ওরা ওদের মতো ফিরবে। ওই জন্য ঝনকের মনটা আজকে খারাপ। অনিন্দদা আমাদেরকে ট্রেনে উঠিয়ে চলে গেল, তারপরে কি শুরু করলো ঝনক। কাঁদছে, দেখো চোখ দিয়ে জল পড়ছে। কাঁদছো কেন? অজিতের সঙ্গে কালকেই দেখা হবে বাবা, কালকে দেখা হবে বাবা। বাড়ি না গেলে তুমি না। ঠিক আছে, এতদিন দুজনে একসাথে থেকেছে, খেলেছে, ওই জন্য দাদার জন্য এত মন খারাপ। থেকে বুঝতে পেরেছি রদ্রিক দাদা আলাদা যাচ্ছে, ব্যাস তারপর থেকে শুরু করেছে, এখন কেঁদে যাচ্ছে। কতক্ষণে থামানো যাবে ভগবানই জানে। দেখো বলা হচ্ছে যে বাড়ি গিয়ে রদ্রিক দাদার বাড়িতে নিয়ে যাব, দেখা হবে, তাও কান্না থামছে না। এত মন খারাপ ওর। যখন কাঁদে না বমি হয়ে যাবে, চুপ করো। অনেকক্ষণ ধরে কান্নাকাটি করছিল, কিছুতেই থামানো যাচ্ছিল না। তারপরে বাধ্য হয়ে ওকে একটা ফোন দেওয়া হলো, একটু ভিডিও চালিয়ে। ট্রেন এইদিকে ছুটে চলেছে নিজের গতিতে, আর ট্রেনে বসে বাইরের সৌন্দর্য দেখতে আমরা সবাই খুব ভালোবাসি। তার মধ্যে ভোরবেলা সবে সূর্যটা উঠছে, কি ভালো লাগছিল। তোমরাও দেখো, তোমাদেরও তাই লাগবে। যদিও ঘোরা শেষ হয়ে যাচ্ছে বলে মনটা খারাপ লাগছিল, তবে এইসব সৌন্দর্যগুলো মন খারাপটাকে একটু হলেও কমাচ্ছিল। রাকেশ এদিকে কি করছে দেখো। ট্রেন তো ফাঁকা, তাই জন্য পুরো ট্রেনটাই এখন আমাদের। পুরো ট্রেনটা না, এই কম্পার্টমেন্টটা। এখন আমরা ছাতু গুলে নিচ্ছি একটু পরে, যাতে একটু পেটটা ভরাতে পারি। সকালবেলা অত সকালে কিছু খেয়ে বেরোতে পারিনি, ছাতু বোতলের মধ্যে গুলে নেওয়া হচ্ছে, যাতে ঢক ঢক করে খেয়ে পেট ভরাতে পারি। থেকে নেমে আমরা যাচ্ছি এখন এয়ারপোর্টের উদ্দেশ্যে। এখনো পর্যন্ত সূর্য ওঠেনি, যে ওয়েদারটা বেশ মেঘলা মেঘলা। রাস্তাটা কি সুন্দর দেখো। আমরা 45 কিলোমিটার মতো অ্যাপ্রক্সিমেট ট্যাক্সিতে এলাম, 1400 টাকা ভাড়া নিল। এসে পৌঁছলাম মাডগাঁও স্টেশন। মাডগাঁও থেকে 1 ঘন্টা 10 মিনিট মতো লাগলো। থিভিম স্টেশনে নামলাম। যদিও আমাদের পরের স্টেশন পেরনামে নামলে সুবিধা হতো। পেরনাম অ্যাকচুয়ালি সব ট্রেন দাঁড়ায় না, থিভিমে বেশি ট্রেন দাঁড়ায়, ওই জন্য আমরা থিভিম পর্যন্ত, আমরা জানতাম না যে এটা পেরনামে দাঁড়াবে। পেরনাম থেকে 8-10 কিলোমিটার মতো হচ্ছে এয়ারপোর্ট। আর আমরা যেখানে নেমেছিলাম থিভিম, সেখান থেকে অ্যাপ্রক্সিমেট 20 কিলোমিটার এয়ারপোর্ট। তো ওখান থেকে অটো এবং ট্যাক্সি তারা প্রচণ্ড হাই রেট চাইছে, 800 টাকা অটো এবং ট্যাক্সিতে 1100 টাকা চাইছে। যে কারণে আমরা জাস্ট 3 মিনিট হেঁটে মেন রোডে এলাম। মেন রোড থেকে বাসে করে চলে এলাম। বাসে 30 টাকা করে নিল,
মাসুপাতে নামলাম। মাসুপা থেকে, মাসুপা হচ্ছে ক্যালাঙ্গুয়েট বিচের প্রায় কাছাকাছি আর কি, ঠিক আছে। তো এবার মাসুপা থেকে আবার আমরা এই বিলাসবহুল বাসে করে এখন যাব ডিরেক্টলি এয়ারপোর্ট। এটার ভাড়া হচ্ছে 150 টাকা পার পার্সন। আমার জামাটা তো নবিতার মতন লাগছে দেখতে। ডোরেমন দেখে দেখে এমন অ্যাডিক্টেড হয়ে গেছে, আমার মাথাতে আসেনি, ওর মাথায় এসছে আমি নবিতার মতো জামা পড়েছি। আর এখন গলাটার অবস্থা দেখতে পাচ্ছ, আবার সেই আগের সিচুয়েশনে ফিরে এসছে। ঠিকই হচ্ছে না গলা, এমন অবস্থা আমার গলা। কবে যে গলা ঠিক হবে কে জানে। বাড়ি গিয়ে আগে গলার ট্রিটমেন্ট করাবো, নাহলে ঠিক হচ্ছে না। আজ আমাদের সকাল থেকে জার্নিটা বেশ ভালোই হচ্ছিল। প্রথমে ট্রেনটায় উঠলাম, একেবারে ফাঁকা। এবার বাসে উঠেছি, বাসটাও একদম ফাঁকা। ভাল লাগছিল বেশ বাসে করে যেতে। আর দেখতে দেখতেই প্রায় আধ ঘন্টার মধ্যেই আমরা এয়ারপোর্টের কাছাকাছি ঢুকে গেলাম। দেখো না, এয়ারপোর্টে ঢোকার আগে রাস্তার চারিদিকে সৌন্দর্য, মানে যেদিকে তাকাচ্ছি সেদিকেই সুন্দর লাগছে। এই যে এয়ারপোর্ট, এটা হলো নর্থ গোয়ার মোপা এয়ারপোর্ট। এখান থেকে আজকে আমরা ফ্লাইটে উঠব। এয়ারপোর্টের চারপাশ তো ঝনক দেখে ভেবেছে কোনো ট্যুরিস্ট স্পট, ওই জন্য এদিক ওদিক যাওয়ার জন্য খুব বায়না করছিল, কিন্তু টানতে টানতে নিয়ে এয়ারপোর্টের মধ্যে ঢোকালাম ওকে। এটা কিন্তু ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট, তবে সাইজে একটু ছোট, কিন্তু এত পরিষ্কার পরিচ্ছন্ন, দারুণ। দেখো এখানে গাড়ি। তাই তো ঝনক এখানে ম্যাপটা দেখছে, ম্যাপটা দেখে খুব আনন্দ পেয়েছে। আর বড় ইন্ডিয়ান ফ্ল্যাগটাকে দেখো। বড় ইন্ডিয়ান ফ্ল্যাগ, তাই তো। ওপাশে আরেকটা মডেল আছে, ওটা দেখে ছোট আছে, ওই জন্য এখানে ও বড়টা দেখাতে নিয়ে এসছে আমাদেরকে। এয়ারপোর্টটাই হচ্ছে একটা মানে দেখার জায়গা, এত পরিষ্কার পরিচ্ছন্ন। টয়লেটে গেছিলাম, এত পরিষ্কার টয়লেটটা, মানে মনে হচ্ছে আয়না দিয়ে মুখ দেখা যাবে, কোমর দিয়ে মুখ দেখা যাবে, খুব পরিষ্কার পরিচ্ছন্ন, দারুণ লাগছে। কিন্তু আমার এখন টেনশন হচ্ছে কতক্ষণ আমার ফোনটা ঠিক হবে। রাকেশকে বললাম গিয়ে দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, দেখা যাক ফোনটা যদি একটু ড্রাই করা যায়, ব্যবস্থা করা যায়। রাকেশ এখন একটু যাক, গিয়ে দেখুক দিয়ে ফোনটা ড্রাই করা যায়। যাও। কিন্তু ব্রেকফাস্ট করানো হয়নি আজকে, বাড়ি থেকে যে ম্যাগি, বাড়ি না হোটেল থেকে ম্যাগি করে নিয়ে এসেছি, এখন ওকে এমন বসে খাওয়াবো এখানে। আর ম্যাগি খেতে খুব ওস্তাদ, খাওয়ানি ঝামেলা করে না। বসো বসো বসো, একটু তাড়াতাড়ি করবে, হাতে কিন্তু বেশি টাইম আছে ভেবে খুব দেরি করো না। এই ব্যক্তিকে দেখো, গ্রিনিচ বুকে নাম লেখানো উচিত, তার কারণে সিকিউরিটি চেকিং করতে গিয়ে শনপাপড়িকে স্ক্যান করিয়ে এসছে। দেখছি ট্রের মধ্যে শনপাপড়ি উল্টে পড়ে আছে, কি অবস্থায় হচ্ছে। ব্যাগের মধ্যে ছিল, ওটা কাত হয়ে পড়ে গেছে কোনোভাবে। তো কী করবো, খাবার দাবারের জিনিস আছে তোমাদের জানিয়ে রাখি, সেটা হচ্ছে যে প্যাকেট করা যে কোনো ধরনের খাবার, যেমন কেকের প্যাকেট, তারপর তোমার কুরকুরে বা লেজ টাইপের যে কোনো জাতীয় খাবার, বা চানাচুরের প্যাকেট, চিড়ে ভাজার প্যাকেট, এগুলো যেগুলো প্যাকেট করা আছে সেগুলো তোমরা তোমাদের সঙ্গের ব্যাগে, ছোটো ব্যাগে তোমরা ক্যারি করতে পারো, যেটা ডিরেক্টলি প্লেনে উঠে যাবে। আর বড় ব্যাগে তো তোমরা দিতেই পারো, তাতে কোনো চাপই নেই। ছোটো ব্যাগে এগুলোও নিতে পারো। অনেকের ধারণা থাকে এগুলো নেওয়া যাবে কিনা, বাইরে প্রচুর খাবার দাবারের মানে ভেতরে প্রচুর দাম, তো বাইরে থেকে এগুলো অ্যালাউ করবে কিনা। আমরা তো জনগণের জন্য খাবার বানিয়েও এনেছি টিফিন বক্সে। ইনফ্যাক্ট তোমরা যদি টাইট টাইপের কোনো খাবার তৈরি করো সেটাও তোমরা ক্যারি করতে পারো, কিন্তু লিকুইড ঝোল জাতীয় কোনো খাবার কিন্তু তোমরা নিতে পারবে না। জনক 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 কই? চলো। ফোনটা নিয়ে তো প্রচণ্ড টেনশনে ছিলাম সকাল থেকে। কালকে রাত্রিবেলা চার্জ দিইনি, সন্ধ্যেবেলা যখন জলে পড়লো ফোনটা, তারপর থেকে চার্জ দিইনি বলে ব্যাপারটা মাথায় ছিল না। সকালে উঠে যখন চার্জে বসিয়েছি দুবার, তারপরে যখন ওরকম সিগন্যাল দিল, আমার তো মাথা খারাপ হয়ে গেছে। তারপর থেকে টেনশন করে যাচ্ছি, কী করে চার্জ দেবো, কী করে ভিডিও বানাবো। এডিটিংটা পুরো কমপ্লিট হয়নি। আজকে যেহেতু 4টেই উঠেছি, কালকে রাত্রিবেলা 12টার মধ্যে ঘুমিয়ে পড়েছি। 12টা অবধি এডিট যতটুকু হয় করেছি, তারপরে আর করিনি। তারপরে শুভম দাকে ফোন করলাম, মানে ঝনকের মোমোকে ফোন করার পর ঝনকের মোমো বললো যে ওইটাকে ভালো মতো হিট দিতে হবে। তো আমি ভাবছি যে হিট কী করে দেবো, কোথা থেকে হিট দেবো, বাড়িতে গিয়ে হেয়ার ড্রায়ার ছাড়া তো হিট দেওয়ার কোনো উপায় নেই। রাকেশ তখন বুদ্ধি দিল এয়ারপোর্টে চলো, এয়ারপোর্টে গিয়ে হিট দিতে পারি। এয়ারপোর্টে এসে রাকেশের বুদ্ধিতে ওই বেসিনের উপরে যে হ্যান্ড ড্রায়ারগুলো থাকে ওগুলো দিয়ে ফোনটাকে ড্রাই করা হলো। রাকেশই করে আনার পরে একবার করার পর সাহস পাইনি ঠিক ঢোকাতে, বললো আরেকবার করে আনো। তো দুবার করে আনার পরে তারপরে প্লাগ পয়েন্টে ঢোকালাম, চার্জিং পয়েন্টে, ঠাকুরকে ডাকতে ডাকতে ঢোকানোর পর দেখছি চার্জ হচ্ছে। বাবা থ্যাংক গড, বিশাল ব্যাপার একটা, মানে বিরাট ভাড়া থেকে কাটলো। আর আমি যদি না দেখেই, মানে ওই সিগন্যালটা না দেখে চার্জে বসিয়ে রাখতাম, তাহলে কিন্তু ফোনটার বড়সড় একটা মানে প্রবলেম হতো। তারপরে আবার আমাকে দোকানে নিয়ে ছুটতে হতো। তোমাদেরকে বলে রাখি, আমি কিন্তু তখন পাওয়ার ব্যাঙ্কে চার্জ দিয়ে দেখেছিলাম, আর পাওয়ার ব্যাঙ্কে চার্জ হচ্ছিল, তাই জন্য আমার চিন্তাটা একটু হলেও কমলো। আজকে আমরা উঠবো আকাশ এয়ারে। এই ফ্লাইটে আমরা কোনোদিন উঠিনি, এর আগে এয়ার ইন্ডিয়া, ইন্ডিগো, স্পাইস এগুলোতে উঠেছি, কিন্তু
ন্যাচারালি ইন্ডিগোতে বেশি চড়ি, একটু সস্তায় হয়, কিন্তু আকাশ এয়ার এই প্রথম উঠবো, জানি না এটা কেমন হবে। ঠিকঠাক আর যেমনই হোক পৌঁছে দেবে, ব্যাস নিশ্চিন্তে পৌঁছলেই হলো। আর যেটা বলার সেটা হচ্ছে আমাদের এখন আমরা উঠবো 11:35-এ ওঠার কথা, কিন্তু 15 মিনিট ডিলে আছে, যেটা যাবে 11:50-এ ছাড়বে। কিন্তু 11:50-এ ছেড়ে এটা ওয়ান স্টপ আছে মুম্বাইয়ে, ওয়ান স্টপ। সেই মুম্বাইয়ে প্রায় 4.5 ঘন্টা আমাদের ওয়েট করতে হবে। তারপর আমরা আবার কলকাতায় যাব 5:30টার সময় মুম্বাই থেকে। এই যে একটা লম্বা টাইম, এই লম্বা টাইমটা আমাদের মুম্বাই এয়ারপোর্টে অপেক্ষা করতে হবে, কিছু করার নেই। যদি আমরা এই ওয়ান স্টপ ফ্লাইটটা না নিতাম তাহলে আমাদের 3 জনের, মানে ঝনকের তো এখন পুরো ভাড়াই লাগে ফ্লাইটে, তাহলে আমাদের প্রায় 12,000 টাকা 3 জনের, 4,000 টাকা করে বেশি পড়তো। তা আমরা ভাবলাম যে আমরা ওয়েট করবো, অসুবিধার কী আছে, অনেকক্ষণ থাকবো ওখানে, কোনো অসুবিধা নেই। ঝনককে নিয়ে যখন আমরা ফার্স্ট টাইম ট্রাভেল করেছিলাম ফ্লাইটে, তখন একটু টেনশন কাজ করছিল যে প্রথম উঠছে ফ্লাইটে, কীরকম রিয়াকশন করবে, কিন্তু এইবার সেই চিন্তাটা একদমই নেই। দেখলাম ঝনক বেশ মজা করতে করতেই যাচ্ছে। ঝনক যখন অর্ধেক দেওয়ার জন্য কান্নাকাটি করছিল, তখন আমরা ওকে বলে ভুলিয়েছি যে এক্ষুনি দিয়ার সাথে দেখা হবে। ফ্লাইটে উঠে জিজ্ঞেস করছি, মা আমি তো ভেবেছিলাম ফ্লাইটে দিয়া আছে, দিয়া কই? এরপরে যখন ফ্লাইট থেকে নামবো বোম্বেতে, তখন আরেকবার বলবে, আবার যখন ফ্লাইটে উঠবো তখন আরেকবার বলবে। ফাইনালি কলকাতায় গিয়ে যখন দেখা হবে তখন খুব খুশি হবে, আর সেটা তোমাদের সাথে শেয়ার করবো কতটা খুশি হয় এতদিন পর দিয়ার সাথে সামনাসামনি দেখা হয়। ঝনক, তুমি কি দিয়ার সঙ্গে দেখা করার জন্য এক্সাইটেড? চশমাটা নিয়ে উঠেছে। এর মধ্যে এত খাবার নেই, এইসব দেখছো বলেছে তুমি, ব্যাপারটা কি? জাস্ট নলেজ নেবো যে এখানে কিরকম কি দাম। একটা বলো, যেমন এক্সাম্পল দাও। ভেলপুরি 200 টাকা, এটা সবচেয়ে কম। আর সবচেয়ে বেশি দামের মধ্যে কি দেখতে চোখে পড়ছে? মশলা টি আছে 150 টাকা। পড়ো ভালো করে। 250-300 মধ্যেই আছে সব। কিছুক্ষণের মধ্যেই আমাদের ফ্লাইটটা টেক অফ করে গেল, আর গোয়াকে এবার টাটা জানিয়ে আমরা চলে যাচ্ছি বম্বের উদ্দেশ্যে। গোয়ার ওয়েদার দারুণ ছিল। আমার যদিও পাহাড় বেশি পছন্দের, কিন্তু এতদিন সমুদ্রে ছিলাম তো সমুদ্রকেও ভালোবেসে ফেলেছি। সমুদ্রের জন্য আজকে বেশ মন খারাপ লাগছিল। যখন ফ্লাইটে জার্নি করি না, তখন একটা কথা বারবার মাথায় আসে, কি বলো তো? যখন আমরা নিচ থেকে ফ্লাইট দেখি, প্লেন উড়ে যাচ্ছে, তখন সবাইকে বলি, ওই দেখ একটা প্লেন কত নিচ দিয়ে উড়ে যাচ্ছে। আজ হয়তো এই ফ্লাইটটা দেখে অনেকে এই কথাটা বলছে। ঝনকের জন্য বেশি কিছু অ্যারেঞ্জমেন্ট করে আনতে পারিনি, অত ভোরে বেরিয়েছি বলে। একটু আপেল কেটে এনেছিলাম, এখন ফ্লাইটে বসে ওই আপেলটাই খাইয়ে দিচ্ছি। ফ্লাইটের জার্নিটা না খুব বোরিংই লাগে। যখন টেক অফ করে আর যখন ল্যান্ড করে, এই টাইমটুকু বাদ দিয়ে বাকি টাইমটা এইভাবে জানলার দিকে হাঁ করে তাকিয়ে বসে থাকো, কিছুই দেখা যাচ্ছে না। তবে আজকে কিন্তু আমি ফ্লাইট থেকে বসে দারুণ একটা জিনিস দেখেছি। এই ফার্স্ট টাইম আমি এক্সপিরিয়েন্স করলাম এটা। এ দেখো, এটা বোধ হয় আরব সাগর, আর তার মধ্যে দিয়ে যাচ্ছে একটা জাহাজ। একটা না, আরও অনেকগুলোই দেখেছি, কিন্তু এই একটাই ক্যাপচার করতে পারলাম। কি ভালো লাগছে দেখো। আমরা বোম্বে প্রায় পৌঁছেই গেছি 1.5 ঘন্টার মধ্যে। আর ওপর থেকে বোম্বে শহরটাকে দেখো, একেবারে ছড়িয়ে আছে চারিদিকে, কি সুন্দর লাগছে না? ওই যে তোমাদেরকে বললাম টেক অফের সময় আর ল্যান্ড করার সময়, সেই দৃশ্য দেখার মতো। কি সুন্দর লাগছে, নিচে মেঘ আর তারও নিচে ছড়িয়ে আছে এইভাবে শহরটা। শুধু শহরই দেখলাম না, তার সাথে দেখলাম সমুদ্র, এই রকম সুন্দরভাবে পাহাড়, একেবারে ছবির মতো লাগছিল ওপর থেকে। চেষ্টা করলাম ফ্লাইটের পুরো দৃশ্যটাই তোমাদের সাথে শেয়ার করতে। বোম্বে শহরটা একেবারে ছবির মতো সাজানো। দেখো বাড়িঘরগুলো, কি ভালো লাগছে ওপর থেকে। আমাদের ল্যান্ড করার একেবারে সময় হয়ে গেছে। এই যে আমরা ল্যান্ড করছি, এইবারে রানওয়ে দিয়ে ছুটে তাড়াতাড়ি করে গিয়ে দাঁড়িয়ে পড়বে এয়ারপোর্টের একেবারে কাছে। নেমে ঝনক ছবি তুললো, আর আমি করলাম ওর সাথে ঝগড়া। ও সবসময় চার্জারগুলোর পিনগুলোকে এভাবে লাগিয়ে রেখে তারপরে এটাকে গোটায়। তো এতে ব্যাগে রাখলে পরে এখান থেকে ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে। আমি সবসময় বলি এটা খুলে, যখনই চার্জার ক্যারি করতে হয় এটাকে খুলে চার্জারটা ক্যারি করতে হয়। এটাকে আলাদা রাখো আর এটাকে জাস্ট একটা রোল করো এইভাবে,
তাহলে চার্জার একদম সুরক্ষিত, নিরাপদে থাকে। এই তোর বাবা দেখ নিন্দা বন্ধ শুরু করেছে এখানে। আমরা চলো বাবা, আর দেয় না, কোথায় পৌঁছে গেছি? বোম্বে পৌঁছে গেছি। এগুলো না ছবিতে দেখেছি, ভিডিওতে দেখেছি, কিন্তু সামনাসামনি দেখিনি, তাই সামনাসামনি দেখে তোমাদের সাথে শেয়ার করছি। ওই দেখো প্লেনগুলো যেইখানে থাকে ওগুলোকে বলে হ্যাঙ্গার, যেমন ট্রেন যেখানে থাকে বলে কারশেড। আমার এতই কান, আমি এখানে শুনেছি চা যে বিক্রি করছে সে বড়া পাও বিক্রি করছে, তাড়াতাড়ি পাঠিয়েছি। সবচেয়ে বড় কথা হচ্ছে আমি কোনো এয়ারপোর্টে এই প্রথম দেখলাম যে হকার ঘুরে বেড়াচ্ছে এবং চা আর বড়া পাও বিক্রি করছে। আমি ওকে জিজ্ঞাসা করলাম যে আপনারা এইভাবে কি করে করেন? তা বললো যে আমাদের এখানে এয়ারপোর্টের ক্যান্টিন চালাই, আমরা স্টাফদের ক্যান্টিন চালাই, সেইখান থেকে আমরা আসতে পারি, ওই জন্যই আমরা এটা করতে পারি। আচ্ছা ঠিক আছে, বুঝলাম, মানে ব্যাপারটা এরকম। তাহলে বুদ্ধিটা না, তাহলে বুদ্ধিটা ভালো দিয়েছো। এইটুকু একটা বড়া পাও তোমাদের দেখাই, 50 টাকা নিল। তা 50 টাকা খুব বেশি, কিন্তু এয়ারপোর্ট অনুযায়ী এটা কিছুই না। মানে এখান থেকে নিলে এটা মিনিমাম 150 থেকে 200 টাকা পড়তো। একটু কালারিং এটা ওটা মেরে দিত, ওপর দিয়ে দুটো ধনে পাতা বা পুদিনা পাতা দিয়ে দিত, ব্যাস। শুধুমাত্র ট্রেনেই না, মানে ফ্লাইটেও যে ডিলে হয় আর তার জন্য মানুষ কত সমস্যায় পড়ে সেটা এখানে এসে বোঝা যাচ্ছে। আমাদের ফ্লাইট 1.5 ঘন্টা হট করে লেট হয়ে গেছে, মানে লেট বলতে একটা ফ্লাইট ক্যান্সেল, অন্য একটা ফ্লাইটে শিফট করছে, তবু তো আমাদের আজকে করছে। ওদিকে একটা গন্ডগোল হচ্ছে, দেখো ওখানে হঠাৎ করেই স্পাইস জেট একটা ফ্লাইট ক্যান্সেল করে দিয়েছে, ওনাদের শিফট করছে পরের দিন, মানে আগামীকাল। মানুষের কত রকমের কাজ থাকে, তারা আগামীকাল যাবে, এই নিয়ে এখন ওখানে প্রচণ্ড বাওয়াল হচ্ছে। হয় স্বাভাবিক, এটা প্রচুর ফাইট দিচ্ছে, তাই আমরা হলে তো এখানে এসে এইভাবে এদের সাথে চিৎকার চেঁচামেচি করতেই পারতাম না, কারণ আমরা পুরোপুরি মানে বাইরের, এবং আমরা মাত্র দুজন মানে আমি একাই বলতাম, তোরসা খুব নিরীহ টাইপের, ও তো কিছুই বলতো না। তো আলটিমেটলি আমাকে পরে কিছুক্ষণের মধ্যে মেনে নিতে হতো, কিন্তু ওরা প্রচণ্ড ফাইট করছে, জানি না এখন কী হবে। অলরেডি সিকিউরিটি চলে এসছে, বসে কী করছে দেখো, নিডাউন হয়ে। আচ্ছা, এই হচ্ছে আসল ব্যাপারটা, সেটা হচ্ছে আমরা একটা ভেজ বিরিয়ানি নিয়েছি 230 টাকা দিয়ে, আর 230 টাকায় যে ঝনকের জন্য মানে এয়ারপোর্ট অনুযায়ী অনেকটাই। আমরা ওই গোয়াতে রাত্রিবেলা খেলাম না, চিকেন বিরিয়ানি খেলাম, ওই কন্টেনারগুলোতেই দিয়েছে, ওই ফয়েলগুলোতে দিয়েছে, পরিমাণটা অনেকটাই। এটা নিয়েছে 230 নিয়েছে। আর ঝনকের জন্য ডাল রাকেশকে বললাম যে ডাল এটা কিছু, ও ভারী কিছু খাবে না, রাত্রিবেলা ফ্লাইট এমনি আমাদের লেট করে হয়ে গেছে, রাত্রে গিয়ে খেতে খেতে অনেক দেরি হয়ে যাবে, এই জন্য ডাল খিচুড়ি নেওয়া হয়েছে। ঘুমিয়ে পড়েছে ওইদিকে, ও ঘুম থেকে উঠলে ওকে খাওয়াবো, তার আগে আমরা নিজেদের খাওয়াটা সেরে নিচ্ছি, নাহলে একসাথে সবাই মিলে খেতে গেলে প্রবলেম হয়ে যাবে। ঝনকের খিচুড়িটা থাক, এখন খুব গরম আছে, এখন খেয়ে নিলে ভালো হতো, আমাদেরটা খাওয়াটা সেরে দিই। একটু আগে তো কেক বিস্কিট এই সমস্ত খেয়েছে, চিপস অনেক, আমরাও অনেক কিছু খেয়েছি, আমাদের খুব একটা খিদে নেই, কিন্তু ঘুমটা এখন ওর দরকার, একটু ক্যান্টিনের যে রাকেশ একটুকে বললো, ক্যান্টিনের কয়েকজন এখানে বড়া পাও বিক্রি করছিল, আমি বললাম দেখো তো ওদের কাছে কিছু লাঞ্চের জন্য পাওয়া যাবে কিনা, ভাগ্যিস জিজ্ঞেস করলাম যে পাওয়া গেল। এয়ারপোর্টে ক্রেডিটটা নিয়ে নিলে? ক্রেডিটটা নিলাম না, মানে এয়ারপোর্টে এত কম দামে আমি না বললে তুমি জিজ্ঞেস করতে। মানে ব্যাপারটা হচ্ছে এরা যেহেতু স্টাফদের মানে ক্যান্টিন চালায়, সেহেতু এদের রান্নাবান্না ভালো হবে বলে বিশ্বাসযোগ্য আর কি। সেই দিনকে যে আমরা চিকেন বিরিয়ানি খেয়েছি ট্রেনে অ্যান্টিকারের, তার তুলনায় অনেক ভালো, গন্ধ শুনেই বোঝা যাচ্ছে। ওখানে আমরা বসেছিলাম, ঝনক যেহেতু ঘুমোচ্ছিল, এখন ঘুম ভেঙেছে, বাজে 5টা বাজতে 5 মতো। এবার আমরা যাচ্ছি আমাদের 21 নাম্বার। যে সারাটা দিন এয়ারপোর্টে কেটে গেল, এরকম ওয়ান স্টপ ইয়েতে আগেও গেছি, তখন আমরা লাদাখ থেকে ফিরেছিলাম, তখন এরকম ওয়ান স্টপ ছিল, কিন্তু আমাদের একটা সুবিধা হয়েছিল, তখন দিল্লিতে আমাদেরকে নামতে হয়নি, ওই ফ্লাইটেই বসেছিলাম, আমরা ওই ফ্লাইটটাই কলকাতা অবধি এসেছি। আর এইবারে প্রথমত তো আমাদেরকে ওয়ান স্টপ মানে মুম্বাইয়ে নামতে হলো, আর দ্বিতীয়ত ফ্লাইটটা 1.5 ঘন্টা লেট, সেই লেট করেছে বলে আরও যেন মাথাটা গরম হয়ে যাচ্ছে, ভালো লাগছে, টাইমই কাটছে না। ঝনক তো এই টাইমটাতে বেশ ঘুমিয়ে নিল, আর রাকেশ তো একদমই ঘুমিয়ে, আর আমি একটু বসে বসে ঢুলছিলাম, ঢুলে উঠে রাকেশকে বললাম এরপর ফ্লাইটে উঠে আবার 3 ঘন্টা টানা বসে থাকতো, তাই জন্য এখন একটু হেঁটে বেড়াই, পুরো ঘুরে বেড়াচ্ছি, পুরো সকাল থেকে সন্ধে হওয়াটা দেখছি এখানে বসে বসে। দেখো সন্ধে হতে চললো প্রায়, এখন বাজে 6টা, আমাদের ফ্লাইট সেই 7টা, 6টাও এখনও বাজেনি, আমাদের ফ্লাইট সেই 7টা। ঝনক এখানে বাবাকে টানছে, তার কারণ হলো এই যে ললিপপ। আরে ওটা ললিপপ নয়, এত বড় ললিপপ হয় বোকা? ওটা ললিপপ না, ওটা সাজিয়ে রেখেছে দোকানে, ওটা সাজানোর জিনিস, দোকানে সাজিয়ে রেখেছে। ললিপপ কত বড়? আসো কত বড় ললিপপ হয়। রাকেশকে বলেও বিপদে পড়েছি যে একটু হেঁটে বেড়াই, যা দেখছে তাই চাইছে। সে দেখতে দেখতে আমাদের ফ্লাইটের জন্য অপেক্ষা করা প্রায় শেষ হলো। বাইরে দেখো সন্ধে হয়ে গেছে, দেখো
তো এবার আমরা ফাইনালি ফিরছি, আমাদের টাইম হয়ে গেছে বোর্ডিংয়ের, যাই। আমাদের ফ্লাইট যে লেট সেটা তো তোমাদেরকে বললাম, 6:55 টাইম দিয়েছিল। ওখানে দাঁড়িয়ে থাকতে থাকতেই টাইমটা 7:10, এখন বেজে গেছে প্রায় 7:10। 7:10 ছাড়বে না শিওর। আমরা বিরক্তি কোন লেভেলে পৌঁছেছে আজকে বুঝতে পারছি। সকালবেলা 4টের সময় ঘুম থেকে উঠেছি, চোখ এরকম খুলে রাখতে পারছি না, আমার চোখটা এরকম বন্ধ হয়ে যাচ্ছে। এখন একটু বসে বসে ঘুমোবো, ঘুমোতে পৌঁছে যাবো। আর কী করবো, ভেবেছিলাম বাড়িতে 11:30টার মধ্যে ঢুকে যাবো, 12:30 1টার আগে কোনোভাবেই ঢুকতে পারবো না, অসম্ভব ব্যাপার। তারপরে গিয়ে খেয়ে দিয়ে শুতে শুতে 2টো। তুমি আর আমি ঘুমাবো না, তুমি আর আমি ঘুমাবো না, আমরা ঘুমাবো না, আমরা জেগে থাকবো, ঠিক আছে? এর অবস্থাটা দেখো, ঢুকে সবার আগে ঢুকেছে, ঢুকে একা একা সিট বেল্টটা বেঁধে বসে আছে। ফ্লাইট ছেড়ে দিল, আমরা বোম্বাইকে টাটা জানিয়ে এবার কলকাতার উদ্দেশ্যে যাচ্ছি ঠিকই, কিন্তু বারবার মনে পড়ছে সেই ফ্লাইট দুর্ঘটনার কথা, আর মনটা একেবারে আটকে উঠছে। আমাদের খিদে পেয়ে গেছিল। প্রথমে খেলাম ওয়েফার, তারপরে খেলাম সবুজ মটর, এবারে খাচ্ছি ক্রিম বিস্কিট। একটার পর একটা চলছে, আর ঝনক এদিকে বিস্কিট খাচ্ছে কম, ক্রিম খাচ্ছে বেশি। খেতে খেতে আর ঢুলতে ঢুলতে কখন যে কলকাতা পৌঁছে গেলাম বুঝতেই পারলাম না। 7:10 জায়গায় 7:35 ফ্লাইটটা টেক অফ করেছিল। টাইম দেওয়া ছিল 2 ঘন্টা 40 মিনিট, কিন্তু টাইমের আগেই আমরা পৌঁছে গেলাম কলকাতায়। 10টার মধ্যে আমরা ল্যান্ড করে গেলাম। ঝনকের এবার ফাইনালি প্রতীক্ষার অবসান, দিয়ার সাথে দেখা হবে অনেক দিন পর। ও ওপর থেকে কলকাতা শহরটাকে দেখে খুব মজা পাচ্ছিল, আর প্রথমত এই মজার সাথে ওর মজাটা এক্ষুনি দ্বিগুণ হয়ে যাবে যখন ও দিয়াকে দেখতে পাবে। এইবারের মতো আমাদের ট্রিপ এখানেই শেষ হলো। যদিও যখন ট্রিপ শেষ হয়ে যায় মনটা খারাপ হয়ে যায়, কিন্তু বাড়িতে ফিরবো বলে একটা মনে আলাদা রকম আনন্দ কাজ করে। ঝনকের তো খুব মজা। এই ঝনক, কি করছিস তুই? তুই কি ফ্লাইট থেকে নেমে আরেকটা গাড়িতে উঠেছিস? ভালোই আছো। আমরা এবার ব্যাগগুলো কালেক্ট করে তাড়াতাড়ি বেরোতে পারলে বাঁচি। কেন বলো তো? এই ঠান্ডা সহ্য হচ্ছে না, সারাদিন ধরে পুরো ঠান্ডায় একটু অস্থির হয়ে গেছি। ঝনক সেই দুপুর 12টা থেকে দিয়া করছে, এখন বাজে রাত 10টা, আর কিছুক্ষণ হলে 12 ঘন্টা হবে। এখনো পর্যন্ত দিয়ার সাথে দেখা হয়নি, ওয়েট করে আছে। দেখো দিয়াকে ওই সানগ্লাসটা দেখাবে বলে তখন থেকে ওয়েট করে আছে। কি দেখাবে তুমি দিয়াকে? আমি সানগ্লাসটা। দিয়া কি করবে এটা দেখে? চটকিয়ে দেবে। কাকে? সানগ্লাসটাকে? না না, আমাকে। চটকিয়ে দেবে, সানগ্লাসটা দেখে নাকি চটকিয়ে দেবে। একটা ব্যাগেরও দেখা পাইনি এখনো। একটাও পাওনি? এই একটা এসছে, দাঁড়াও পারবে। একটা ব্যাগ চলে এসেছে, আর একটা ব্যাগের অপেক্ষা। তোমাদেরকে তখন বললাম না আমাদের ব্যাগ এসে গেছে, বের করলাম, ওইটা আমাদের ছিল না। এই যে এরপরে আমাদেরটা এসেছে একরকম দেখতে, আর ওই যে আরেকটা আসছে। সকাল 9:30টায় ঢুকেছিলাম, রাত 10:30টায় বেরোচ্ছি, 11 ঘন্টা ধরে আমাদের জার্নি চলছে আজকে। হনুমানটাকে দেখো সামনে কিভাবে বসে আছে। ভালোই হয়েছে, হাত ধরে নিয়ে যেতে টাইম লাগে, টানতে হয়, তাও আবার বলে কোলে উঠবো। সব লাগেজগুলো একসাথে যাচ্ছে। যেদিনকে মা আয়ারল্যান্ড থেকে ফিরেছিল সেদিনকে আমরা মাকে আনতে গেছিলাম, আর আজকে মা আর বাবা দুজনে আমাদেরকে নিতে এসেছে। বেশ ভালো লাগছিল। এইবার ঝনক দিয়াকে দেখে আনন্দে একেবারে বিভোর হয়ে গেছে। আমাদের জার্নি তাহলে এইখানেই শেষ হলো, আর তোমাদের সাথে সমস্ত শেয়ার করলাম গোয়া ট্রিপটা, একেবারে বাড়ির থেকে বেরোনোর থেকে বাড়ি ঢোকা পর্যন্ত। তোমাদের ভিডিওগুলো কেমন লেগেছে আমাকে একটু জানিও, তাহলে আমি আরও এনার্জি পাবো নতুন নতুন ভিডিও তৈরি করার। চলো ঝনক এবার দিয়ার আদর খেতে খেতে বাড়ি ফিরুক, আমি তাহলে ভিডিওটা এখানেই শেষ করি। কালকে আবার একটা নতুন ভ্লগ নিয়ে তোমাদের সাথে দেখা করব, যদি সময় পাই বা শরীরে শক্তি থাকে। চলো টাটা, গুড নাইট।